জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। বেইজিংয়ে ব্যবসায়িক পর্যায়ে ১৬টি সমঝোতা স্মারক সই করেছে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীরা। দুদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা সই হয়। এর আগে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ সহজ করতে সব খাতে সংস্কার করছে সরকার, তাই বিনিয়োগের জন্য এখন আকর্ষণীয় বাংলাদেশ। বেইজিংয়ের ওয়ার্ল্ড চায়না সামিট উইংয়ে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে দুদেশের ব্যবসার নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা তুলে ধরে চীন ও বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। এরপর প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিচ্ছে সরকার। এ সময় পুঁজিবাজার সহ আর্থিক খাতে বিনিয়োগ করতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, দুদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়নে পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বড় অংশীদার চীন। দুদেশের এই সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দেন শেখ হাসিনা। পরে এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক, ডিজিটাল ব্যাংকিং, মোংলা বন্দরের উন্নয়নে সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা সই করে দুদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development and market access for both parties. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। সরকারি চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি কাল বেলা ১২টার দিকে এ আদেশ দেন বিশেষ চেম্বার আদালত। এর আগে ৫ই জুন হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের ঘোষিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার, যা শুনানির অপেক্ষায় আছে। এর মধ্যেই রিটকারীরা শুনানির জন্য চেম্বার আদালতে আবেদন করেন। কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনে আছে চাকরি প্রত্যাশীরা। ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস, পরীক্ষা। শ্রেণীকক্ষে তালা ঝুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম দিনের মতো এই কর্মসূচি পালন হচ্ছে। কর্মকর্তা ও কর্মচারীরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরাও বেলা ১২টায় কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেন, দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে, আর শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বিশেষ ক্লাসের মাধ্যমে। আমাদের আত্মমর্যাদা লড়াই, আমাদের শিক্ষকদের গায়ের উপরে যে জিনিসটা এসেছে, সেটা আমরা সে দাবিটা নিয়ে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের আমাদের সন্তান, এই দেশের সন্তান। এই দেশের জন্য আমার যেমন দায়িত্ব আছে, আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদেরও তো দায়িত্ব আছে। আমরা আশা করি যে সেটা আমরা, যে ক্ষতিটা হচ্ছে সেটা আমরা পুষিয়ে নিতে পারবো। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা ও পেনশন নিয়ে আন্দোলনে বিএনপি উস্কানিতে পা দেবে না সরকার। আন্দোলনের কারণে দেশে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে সরকার সতর্ক বলেও জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, অন্যদের উপর ভর করে সরকার হটানোর লক্ষ্য বিএনপির, তাই কারো উস্কানিতে পা না দিয়ে আদালতের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, কোটার বিষয়টি নিয়ে আন্তরিক সরকার। তিনি আশা করেন সব পক্ষের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নেবেন আদালত। আইনি লড়াইয়ের জন্য আইনজীবী নিয়োগ করার শিক্ষার্থীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে এই আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আমরা আশা করছি।
কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যান, সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বেশিরভাগ স্থানে নদ নদীর পানি বিপদসীমার ওপরে। প্লাবিত হয়েছে বসতভিটা, ভেসে গেছে ফসলের মাঠ, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। এখনও পানিবন্দী অবস্থায় দিন পার করছেন বিভিন্ন জেলার প্রায় 5 লাখ মানুষ। কিছুটা কমলেও জামালপুরের দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ি সহ 6টি উপজেলার 50টি ইউনিয়নের 965টি গ্রাম ভাসছে বানের পানিতে। যমুনার পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপরে, তলিয়েছে 8,000 হেক্টর ফসলি জমি। পানিতে ডুবে বন্ধ আছে 347টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। জেলায় পানিবন্দী অবস্থায় দিন পার করছেন প্রায় 3 লাখ মানুষ। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি দুকুলে উপচে ডুবে আছে টাঙ্গাইলের 6 উপজেলার বেশ কিছু অঞ্চল। এখনও 6 উপজেলার 1.5 লাখ মানুষ পানিবন্দী। 35টি প্রাথমিক বিদ্যালয়ের সাথে পানিতে ডুবেছে 4,000 হেক্টর ফসলি জমি। এদিকে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এখনও পানিবন্দী লাখের বেশি মানুষ। আর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীতে দেখা দিয়েছে ভাঙন, রোধে এখনও পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে বন্যার দুর্ভোগ কাটিয়ে শুরু হলো সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশের অন্যান্য বোর্ডে শুরু হওয়ার 9 দিন পর সিলেটের পরীক্ষা হচ্ছে। অংশ নিচ্ছে 83,000 পরীক্ষার্থী। 4 জেলার 87টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হয়েছে আজ। এদিন সুষ্ঠুভাবে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। তবে 3 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। এছাড়া এখনও পানি নামেনি অনেক উপজেলার নিম্নাঞ্চল থেকে। এতে পানি ডিঙিয়ে কেন্দ্রে পৌঁছানোই শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অভিভাবকরা বলছেন, বন্যার কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতি যথেষ্ট প্রভাব পড়েছে। স্থগিত 4টি পরীক্ষা আগস্টের 13 তারিখ থেকে শুরু হবে। আমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারি নাই। আমরা কনফিউজ ছিলাম যে পরীক্ষা কখন হবে। নতুন করে আবার করে পড়তে হবে, যেগুলা প্রিপারেশন নিছিলাম পড়ছিলাম ওইগুলার ঘাটতি থাকবে। তো বাচ্চাদের ক্ষতি হয়, বাচ্চাদের মন ভাঙ্গে যায়। তো পরীক্ষার যে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতিটা বন্যার কারণে যখন গ্যাপ পড়ে গেছে, তখন প্রস্তুতিটা অনেকটা থেমে গেছে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের প্রায় 11.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এই আদেশ দেন। আদেশে এডিসি কামরুল হাসানের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমাণ 9,73,22,044 টাকা এবং তার স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ 1,62,85,188 টাকা উল্লেখ করা হয়। কামরুল হাসানের বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার পদে আছেন। দুদকের অনুসন্ধানে পুলিশের এই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে একাধিক জমি, ফ্ল্যাট, যৌথ মালিকানাধীন ভবনে বিনিয়োগ সহ বিভিন্ন সম্পদের তথ্য মিলেছে, যা তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় বরগুনার ট্রলার ডক উইয়ার্ডগুলোতে বেড়েছে ব্যস্ততা। নতুন ট্রলার তৈরি থেকে শুরু পুরনো ট্রলার মেরামতে দিন পার করছেন জেলে ও শ্রমিকরা। ছোট বড় মিলিয়ে কয়েক হাজার ট্রলার রয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। এখানকার লাখো জেলের জীবন জীবিকা চলে এসব ট্রলারে ভর করে। জেলায় ট্রলার তৈরি এবং মেরামতের জন্য গড়ে উঠেছে অন্তত 30টি ডকইয়ার্ড। তবে মাছ শিকার বন্ধ থাকায় এসব ডকইয়ার্ডে এখন ব্যস্ততা চলছে মেরামতে। সরিয়ে নিতে নিষেধাজ্ঞা শেষে ফের নদী ও সমুদ্রে মাছ শিকারে নামবে এসব ট্রলার। তবে
আলকাতরা, লোহা, সুতা ও কাঠের দাম বাড়ায় খরচ বেড়েছে মেরামতের সাথে নতুন ট্রলার তৈরিতেও এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে চড়া সবজির বাজার, মানভেদে কেজি প্রতি 20 থেকে 40 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকা। এছাড়া ধনিয়া পাতা 400 টাকা, গাজর 200, টমেটো 180, করলা 140 ও বরবটি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া স্বস্তি নেই অবস্থা মাছের বাজারেও। সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 থেকে 60 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। এজন্য সরবরাহ কম থাকাতে দুষছেন ব্যবসায়ীরা। আর ক্রেতারা বলছেন, তদারকি না করলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বাজার পরিস্থিতি। বৃষ্টির কারণে 100 টাকার উপরে বরবটি, করলা, গাজর, টমেটো। এই জায়গার মাছ এই জায়গা তারা সিন্ডিকেট করে, সিন্ডিকেটের কারণে এই অবস্থা করে। সংসার চালাইতে আমরা অনেক কষ্ট হইতেছে। কি সবজি কিনবো, না ভাত কিনবো, না পোলাপানটি লেখাপড়া করামু। এখন যার দিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। হ্যারিকেন বেরিলের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কমপক্ষে 7 জনের প্রাণহানি হয়েছে। এখন নিম্নচাপে রূপ নিয়ে অগ্রসর হচ্ছে দেশটির উত্তর পূর্বাঞ্চলে। পার্শ্ববর্তী আরকানসাস অঙ্গরাজ্যের কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে টেক্সাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 27 লাখ বাসিন্দা। অঙ্গরাজ্যটির বিভিন্ন বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে প্রয়োজন 2 সপ্তাহ। বৈরী আবহাওয়ার কারণে সোমবার দেশটিতে বাতিল করা হয়েছে 1300-র বেশি ফ্লাইট। ভারী বৃষ্টির কারণে হিউস্টনে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। 10 ইঞ্চির বেশি পানিতে তলিয়ে আছে শহরটির অধিকাংশ সড়ক। ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 41 বেসামরিক ব্যক্তি। সোমবারের শক্তিশালী এই হামলায় আহত আরও 200 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, 40টির বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ভবন। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে রয়েছে দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতাল। রাশিয়ার প্রায় 38টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেন বিমান বাহিনীর। মস্কোর হামলা প্রতিহতের জন্য পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের অস্ত্রাগার সমৃদ্ধির লক্ষ্যে শীঘ্রই নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় 2.5 বছর ধরে চলমান যুদ্ধে শক্তিশালী এই হামলায় নিহতের স্মরণে ইউক্রেন জুড়ে পালিত হচ্ছে একদিনের শোক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলে দাবি করেছে হোয়াইট হাউস। গেল সোমবার হোয়াইট হাউস মুখপাত্র ক্যারিন জন পিয়ের বলেন, প্রেসিডেন্টের সুস্থতা নিয়ে একটি বিশেষ মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেলে দেয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। হোয়াইট হাউস ছেড়ে কোথাও যাবে না তিনি। বাইডেনের এমন বক্তব্যের পর গুঞ্জন শুরু হয় গোপন কোনো অসুখে ভুগছেন প্রেসিডেন্ট। এর পরপরই হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন মুখপাত্র ক্যারিন জন পিয়ের। গেল মাসে প্রেসিডেন্ট বিতর্কে বাইডেনের পারফরমেন্স নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। তখন থেকেই প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতা ও দ্বিতীয় মেয়াদে সরকার গঠন নিয়ে প্রশ্ন ওঠা শুরু করে। ডেমোক্র্যাট অর্থদাতাদের অনেকেই বাইডেনকে নির্বাচন থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। সিএনজি চালিত প্রথম মোটরসাইকেল বাজারে এনেছে ভারতীয় নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ। 1 লাখ রুপিরও কম দামে পাওয়া যাবে ফ্রিডম 1 T25 নামের এই সিএনজি বাইক। 330 কিলোমিটারের অবিশ্বাস্য মাইলেজ আর অনেক নতুন সুবিধা থাকছে বাইকটিতে। বাইফুয়েল টেকনোলজির এই বাইকে একই সাথে থাকবে পেট্রোল ট্যাঙ্ক ও সিএনজি সিলিন্ডারের সুবিধা। রাইডারদের কাছে পেট্রোল বা সিএনজি যে কোনো একটি জ্বালানি বেছে নেওয়ার স্বাধীনতা থাকা এর নাম ফ্রিডম রাখা হয়েছে। এখনও পর্যন্ত
পৃথিবীর কোনো বাইকে এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি। ৯৫,০০০ রুপি থেকে শুরু হচ্ছে সিএনজি বাইকের দাম। ফ্রিডম বাইকের 3টি ভ্যারিয়েন্টেরই বুকিং শুরু হয়েছে। সবার আগে মহারাষ্ট্র আর গুজরাটের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে বিশ্বের প্রথম সিএনজি বাইক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।